অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিশন প্রথমেই আছে সংজ্ঞা। আমি একটা শিট বানাইছি, ওইখানে ডেফিনেশনগুলো দিছি অনেক ভালো ভালো স্কলারদের, তারপর কেস রেফারেন্স দিয়ে ওইটা পড়লেই হবে। আর স্যার এইখানে বেশ কয়েকজন ভালো ভালো স্কলারদের ডেফিনেশন দেওয়ার চেষ্টা করছেন এবং প্রফেসর ক্রেইনের কথা বলছেন, যিনি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিশনকে ব্যাখ্যা করছেন চয়েস অফ পাওয়ার বিটুইন অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন হিসেবে। উনি বলছেন যে স্ট্যাটুট সাধারণত একটা আইন তৈরি করার পরে ওই আইনের পারপোজ ওইখানে উল্লেখ করে দেয়, কিন্তু কোন ধরনের প্রসেস মেনটেন করে ওই পারপোজ অ্যাটেন্ড করা হবে সেইটা বলে দেয় না। এটা সম্পূর্ণভাবে ওই অ্যাডমিনিস্ট্রেটিভ যে অথরিটি তার উপরে নির্ভর করে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির ডিসক্রিপশনের উপরে নির্ভর করে। তারপর প্রফেসর ডি বসু বলছে ওই একই কথা, চুজিং অন বিটুইন টু অল্টারনেটিভ কোর্স অফ অ্যাকশন উইদাউট অবজেক্টিভ স্ট্যান্ডার্ড। ফ্রি উন্ড অনেকগুলো ওয়ার্ড বলছে। জুডিশিয়াল কন্ট্রোল অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিপশন, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিপশনের জুডিশিয়াল কন্ট্রোল না থাকে, তাইলে যেহেতু এটা একটা ভাস্ট ডিসক্রিপশনারি পাওয়ার অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে দিয়ে দেয়, তাইলে এটা পাওয়ার অ্যাবিউজ করার একটা সম্ভাবনা থাকে। একটা প্রভাব আছে যে পাওয়ার করাপ্টস অ্যান্ড অ্যাবসোলুট পাওয়ার করাপ্টস অ্যাবসোলুটলি। এডমন্ড বার্গ বলছেন যে অভিজ্ঞতা বলে কোনো একজন মানুষের হাতে যদি ডিসক্রিপশনারি পাওয়ার দেওয়া হয় তাহলে সেটা সবসময় অ্যাবিউজড হবে। জাস্টিস ডগলাস বলছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসক্রিপশন হচ্ছে একজন রুথলেস মাস্টার, এটা মানুষের অন্য যে কোনো ইনভেনশনের চেয়ে বেশি ডিস্ট্রাকটিভ। ডিসক্রিপশনের পাওয়ার ইউজ করে কোনো একটা অ্যাক্টিভিটি করলে তারপরে সেইটা নিয়ে প্রশ্ন তোলা যাবে এবং কোর্টে এটির বিরুদ্ধে আপিল করা যাবে। যেসব গ্রাউন্ডে জুডিশিয়াল কন্ট্রোল সাধারণত আরোপ করা হয় এবং কোর্ট থেকে অনেক সময় কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি কোনো একটা কাজকে ভয়েড বলে ঘোষণা করা হয়। কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে যখন ডিসক্রিপশনারি পাওয়ার দেওয়া হয় তখন আমরা ধরে নিই যে ও ঠিকঠাক মতো পাওয়ার এক্সারসাইজ করবে, কিন্তু যখন সেইটা থেকে ব্যত্যয় ঘটে, কী গ্রাউন্ডে সেইটা ব্যত্যয় ঘটে এবং কোর্ট তার অ্যাক্টিভিটিকে ভয়েড ঘোষণা করতে পারে, এমন কিছু গ্রাউন্ডস আর এখানে দিছে, যেমন ডেলিগেশন ইম্পোজ ফেটার্স আন্ডার ডিসক্রিপশন, নন অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, এক্সিট jurisdiction, unreasonableness, malafide, without evidence, relevant and irrelevant consideration, improper purpose, mixed motives, undue delay, fraudulent exercise of power। আমি এখানে শর্ট ফর্ম বানাইছি যে ডিউ ইন ইউ মিউ রিমু এফআর। তারপরে প্রত্যেকটা নিয়ে স্যার আবার বিস্তারিত আলোচনা করছে। যেমন ডেলিগেশন, সাধারণত সাব ডেলিগেশন অফ পাওয়ার অ্যালাউড না, কিন্তু যদি আইন অনুমতি দেয় এবং ডেলিগেশনের জন্য র্যাঙ্ক এবং স্ট্যান্ডার্ড ঠিক করে দেয় তাইলে সাব ডেলিগেশন অ্যালাউড হইতে পারে। যদি র্যাঙ্ক ঠিক করে দেওয়া না থাকে তাইলে যে কোনো কম্পিটেন্ট অথরিটি এই পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে। একটা বিষয় এখানে খেয়াল রাখা জরুরি যে যদি লোয়ার অথরিটি যার উপরে পাওয়ার ডেলিগেট করা হয়েছে তার উপরে মোটামুটি ভালো রকমের একটা কন্ট্রোল থাকে যে পাওয়ার ডেলিগেট করতেছে তার, তাইলে সেটা কিন্তু সাব ডেলিগেশন হিসেবে গণ্য করা হবে না। প্রয়াত কুমার ভার্সেস চিফ জাস্টিস অফ কলকাতা কেসে আমরা দেখতে পাই যে চিফ জাস্টিস একজন পুইনে জাজকে হাইকোর্টের কোনো একজন রেজিস্ট্রারের বিরুদ্ধে ইনকোয়ারি চালানোর পাওয়ার ডেলিগেট করছিল এবং রিপোর্ট পাওয়ার পরে চিফ জাস্টিস ওর চাকরি থেকে ডিসমিস করে দিছিল। তো রেজিস্ট্রার বলতেছে যে চিফ জাস্টিস তো নিজের ইনকোয়ারি করা দরকার ছিল, এখানে পুইনে জাজের উপর পাওয়ার ডেলিগেট করা আনলফুল হয়েছে। পরে কোর্ট থেকে রায় আসছিল যে পুইনে জাজ কম্পিটেন্ট অথরিটি এবং চিফ জাস্টিসের পাওয়ার ডেলিগেট করার কোনো ইমপ্রপার ডেলিগেশন অফ পাওয়ার হয় নাই। মকবুল হোসেন ভার্সেস বাংলাদেশ কেসে আমরা দেখি যে লাইসেন্স করা অস্ত্র জমা নেওয়ার জন্য বা জব্দ করার জন্য এর পাওয়ার একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ডেলিগেট করা হয়েছিল যে উনি জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এসব অস্ত্র জমা নিতে পারবেন। পরবর্তী সময়ে এই ডেলিগেশন ভয়েড ঘোষণা করা হয়েছিল। তারপরে আসি ইম্পোজ ফেটার্স। যখন কোনো অথরিটি ডিসক্রিপশনারি পাওয়ার এক্সারসাইজ করে তখন এটা একটা ইন্ডিভিজুয়াল কেসের জন্যই করা উচিত। তার পরিবর্তে ওই অথরিটি যদি কোনো ফিক্সড রুলস এবং রেগুলেশন ঠিক করে তাইলে সেটা ডিসক্রিপশনারি পাওয়ারের জন্য ব্যাড অ্যাকশন হিসেবে ধরা হবে। অথরিটির প্রত্যেকটা কেস বিচার বিশ্লেষণ করে এবং বিচক্ষণতা অ্যাপ্লাই করে নিরূপণ করা উচিত। কেশবন ভাস্করান ভার্সেস স্টেট অফ কেরালা, এই কেসে এমন একটা রুল সেট করা হয়েছিল যে স্টেট এর কোনো স্কুল 15 বছরের আগে কোনো স্টুডেন্টকে প্রশংসাপত্র বা স্কুল লিভিং সার্টিফিকেট দিবে না, কিন্তু বিশেষ ক্ষেত্রে ডিরেক্টর এই রুলের ব্যত্যয় ঘটাতে পারবেন। কিন্তু পরে উনি রুল সেট করছেন যে এই বিশেষ ক্ষেত্র 15 বছর পূর্ণ হওয়ার 2 বছর কম বা 13 বছরের কম কারোর জন্য বিবেচনা করা হবে না। তো কোর্ট থেকে রায় দিয়েছে যে এটা আইনের সাথে সাংঘর্ষিক,
কারণ উনি এই ধরনের কোনো রুলস যদি সেট করে সেটা ডিসক্রিশনারি পাওয়ার হবে না, সেটা অ্যাবসোলুট একটা নিয়ম হয়ে যাবে। একটানা ডিরেকশন, ধরা যাক অথরিটি এ এর উপরে পাওয়ার ভেস্টেড করা হয়েছে, এখন এই পাওয়ার যদি অন্য একটা অথরিটি ডিরেকশনই করতে হয় তাইলে সেটা বাজে প্র্যাকটিস হবে এবং এটা কোনো পাওয়ারই না আসলে। এখানে ল এর ইন্টেনশন হলো অথরিটি এ নিজের বিচার বুদ্ধি বিচক্ষণতা ইউজ করবে, কিন্তু এখানে অন্য অথরিটির যদি ডিরেকশনে কাজ করা হয় তাইলে সেটা তো সম্পূর্ণভাবে এই ইন্টেনশনেরই পরিপন্থী হয়ে যায়। কমিশনার অফ পুলিশ ভার্সেস গর্দান ডাক্সবাজি কেসে পুলিশ কমিশনার একটা সিনেমা থিয়েটারের কনস্ট্রাকশনের লাইসেন্স দিছিল, কিন্তু পরবর্তী সময়ে ওই সময় যারা রাজ্য সরকার ছিল রাজ্য সরকারের ডিরেকশনে এই যে ওরা লাইসেন্সটারে ক্যান্সেল করছিল। পরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে এখানে পুলিশ কমিশনার রাজ্য সরকারের এজেন্ট হিসেবে কাজ করছে, জাস্ট এখানে ও নিজের ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করে নেই। যাই হোক, অন্য কারোর কাছে অ্যাডভাইস বা হেল্প চাওয়া এক জিনিস আর কারোর ডিরেকশনে কাজ করা অন্য জিনিস। প্রথম ক্ষেত্রে অথরিটি নিজের ডিসক্রিপশন ইউজ করতে পারে, অন্যের পরামর্শ শুনলেও শুনতে পারে, না শুনলেও নাই, নিজের মতোই কাজ করতে পারে। কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে অনেকটা আর কি যন্ত্রের মতো অন্ধভাবে সেই অথরিটির অনুসরণ করা লাগে, ডিসক্রিপশনারির পাওয়ার অ্যাপ্লাই করার কোনো সুযোগই থাকে না। নন অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, কোনো অথরিটির উপরে যখন ডিসক্রিপশনারি পাওয়ার কনফার করা হয় তখন অথরিটি অবশ্যই পরিবেশ পরিস্থিতি বুঝে বুদ্ধি বিবেচনা খাটিয়ে সেই পাওয়ার এক্সারসাইজ করতে হবে। যখন তা না হয় সেটাকে নন অ্যাপ্লিকেশন অফ মাইন্ড বলে। এম্পেরর ভার্সেস শিবনাথ ব্যানার্জি কেসে রেফারেন্স দিয়েছে স্যার এখানে। তো এই কেসের ব্যাকগ্রাউন্ড হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ডিফেন্স অফ ইন্ডিয়া অ্যাক্ট পাশ করা হয়েছিল, যেখানে রুল 26-এ বলা হয়েছিল যে বিচার ছাড়া যে কাউকে সরকার চাইলে বন্দি করে রাখতে পারে যদি মনে হয় যে সে ন্যাশনাল সিকিউরিটির জন্য হুমকিস্বরূপ। এখানে শিবনাথ ব্যানার্জি এই রুলের আন্ডারে ওরে অ্যারেস্ট করা হয়েছিল। পরে কলকাতা হাইকোর্ট ওরা রিলিজ দিয়ে দেয়, কিন্তু পরবর্তী সময় প্রিভি কাউন্সিলে মামলাটা যায় এবং প্রিভি কাউন্সিল থেকে বলা হয় যে ওরে অ্যারেস্ট করা হয়েছে উইদাউট অ্যাপ্লিকেশন অফ মাইন্ড, এবং এখানে জাস্ট রুটিন ডিউটি হিসেবে ওরে অ্যারেস্ট করা হয়েছে। পরবর্তী সময় আর একটা কেস আছে জগন্নাথ ভার্সেস স্টেট অফ উড়িষ্যা। এই কেসে জগন্নাথ মিশ্রকে বন্দি করা হয়েছিল এবং এভিডেভিটে হাউস মিনিস্টার বলছিল যে 6টা গ্রাউন্ডের উপরে যে 6টা গ্রাউন্ডের উপর ডিটেনশন করা যায় তার 2টা স্যাটিসফাই করছে। কোর্ট থেকে বলছে যে ডিটেইনিং অথরিটি সবগুলো গ্রাউন্ড স্যাটিসফাই করা লাগবে যদি কাউকে এমনি আটকে রাখতে চায়, এবং এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কেসকে আলাদা করে বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করতে হবে। আর একটা কেস আছে আব্দুল রাজ্জাক আব্দুল ওয়াহাব ভার্সেস কমিশনার অফ পুলিশ। এই কেসে ডিটেনশন অর্ডার দেওয়ার সময় ডিটেনু অলরেডি জেলে ছিল, জামিনের আবেদন ওই সময় খারিজ করে দেওয়া হয়েছিল। তো কোর্ট থেকে বলা হয়েছে যে ডিটেনিং অথরিটির ডিটেনুর বর্তমান অবস্থা সম্পর্কে কোনো ধারণাই ছিল না, তাইলে জেলে থাকা একটা মানুষের অর্ডার অফ ডিটেনশন দিত না। এখানে নন অ্যাপ্লিকেশন অফ মাইন্ড হয়েছে। আর ওই অর্ডারে বলা হয়েছিল যে এখানে ফুল পসিবিলিটি আছে যে ডিটেনু সে জামিনে মুক্ত হইতে পারবে, কিন্তু ডিটেনু কোনো অ্যাপ্লিকেশন করে নাই। এই ব্যাপারটা কেউই জানতো না ভালো করে, ডিটেনু সম্পর্কেও ওই ডিটেনিং অথরিটির আইডিয়া ছিল না, এবং ডিটেনিং অথরিটি কি বলছে সেটা সম্পর্কেও ডিটেনুর আইডিয়া ছিল না। তো এখানে পিটিশনই করা হয় নাই, ওকে রিলিজ করবে কেমনে। তারপরে আসে এক্সিডিং জুরিসডিকশন। একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিকে অবশ্যই আইনের মাধ্যমে সীমাবদ্ধ করে দেওয়া একটা সীমারেখার মধ্যে পাওয়ার এক্সারসাইজ করতে হবে, এবং যদি বাড়াবাড়ি করে সীমা ছাড়াই যায় তাইলে সেটা আল্ট্রাভাইরাস হিসেবে গণ্য করা হবে। ধরা যাক একজন অফিসার 1000 টাকা পর্যন্ত লোন দিতে পারবে তার ডিসক্রিশনারি পাওয়ার ইউজ করে, যার কম প্রয়োজন তারে কম দিবে, যার বেশি প্রয়োজন তারে বেশি দিবে, কিন্তু সে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্তই দিতে পারবে। সে যদি কাউকে 2000 টাকা ঋণ দেয় তাইলে কিন্তু সে এখানে এক্সিডিং জুরিসডিকশন হবে, এটা তার জুরিসডিকশনের চেয়ে অতিরিক্ত করে ফেলবে। কেস আছে এখানে লন্ডন কাউন্টি কাউন্সিল ভার্সেস অ্যাটর্নি জেনারেল। এখানে লন্ডন কাউন্টি কাউন্সিল টেমস নদীতে জাহাজ ঘাট বানানোর জন্য এম্পাওয়ার ছিল, কিন্তু ওরা স্টিম বোট চালু করলে পরবর্তী সময় অ্যাটর্নি জেনারেল এটা নিয়ে আপত্তি তোলে, এবং ওদের এই অ্যাক্টটা আল্ট্রাভাইরাস হিসেবে ঘোষণা করা হয় কোর্ট থেকে। আর একটা কেস আছে অ্যাটর্নি জেনারেল ভার্সেস ফুলহাম কর্পোরেশন। এই কেসে লোকাল অথরিটি মিউনিসিপ্যাল
তোমার বাথ বা গোসলখানা এবং ওয়াশ হাউস চালানোর জন্য এম্পাওয়ার্ড ছিল, কিন্তু ওরা পাবলিক লন্ড্রি চালু করলে পরে সেটা আল্টাভাইরাস হিসেবে ঘোষণা করা হয়েছিল। তারপরে আসি কলকাতা ইলেকট্রিসিটি সাপ্লাই কর্পোরেশন ভার্সেস ওয়ার্কার্স ইউনিয়ন। এইখানে কলকাতা ইলেকট্রিসিটি সাপ্লাই কর্পোরেশন এই অথরিটি এমপ্লয়ীদের মেডিকেল এইড দেওয়ার জন্য এম্পাওয়ার্ড ছিল, কিন্তু তাদের ফ্যামিলি মেম্বারদের যদি মেডিকেল এইড যে সময় দিছে ওই সময় সেটা ভাইরাস হিসেবে গণ্য করা হয়েছে। তারপর চৌধুরী ভার্সেস দত্ত কেসে এইখানে বলছে যে ম্যানেজমেন্ট একজন টিচারকে ডিসমিস করতে দিতে পারে, কিন্তু ওই স্কুলেরই প্রিন্সিপালকে ডিসমিস করে দেওয়ার অথরিটি ওই ম্যানেজমেন্ট রাখে না। আনরিজনেবলনেস, জাস্টিস কোক বলছেন যে ডিসক্রিপশন হচ্ছে একটা সায়েন্স যা সত্য মিথ্যা, ঠিক ভুল, আলো ছায়া, ইকুইটি এবং কালারেবল গ্লোসেসের মধ্যে পার্থক্য নিয়ে এক ধরনের বোঝাপড়ার মধ্যে দিয়ে যায়, এবং অবশ্যই অথরিটির নিজের ইচ্ছা বা প্রাইভেট অ্যাফেকশনের উপর নির্ভর করে কোনো কাজ করবে না। সো অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটির উপরে পাওয়ার কনফার করা হলে অবশ্যই সেটা রিজনেবলি এক্সারসাইজ করতে হবে। যদি রিজনেবলি পাওয়ার এক্সারসাইজ না করা হয়ে থাকে তাইলে সেখানে অ্যাবিউজ অফ পাওয়ার হবে, আর অথরিটি সে অ্যাকশন আল্ট্রাভাইজ হিসেবে গণ্য করা হবে। রিজনেবল একটা ওয়াইড টার্ম এবং এর কোনো এক্সাক্ট ডেফিনিশন আশা করাও তাই রিজনেবল হবে না। রিজনেবলনেস টেস্টের ব্যাপারটা হলো এটা শুধুমাত্র অথরিটির ভিউর উপর নির্ভর করবে না, বরং সেটা ওভারঅল যৌক্তিকটা সিদ্ধান্ত নিতে হবে। আনরিজনেবলনেস তেমনিভাবে রিজনেবলনেসের সম্পূর্ণ উল্টো একটা টার্ম। ইরিলিভেন্ট ডিসিশন আসতে পারে অথরিটির পক্ষ থেকে, বা ইমপ্রপার পারপোসে পাওয়ারের ম্যালাফাইড এক্সারসাইজ হইতে পারে, যেটা কোর্ট সেট অ্যাসাইড করে দিতে পারে। এবারটা ক্লারিফাই করার জন্য বেশ কিছু কেস এক্সাম্পল দেওয়া আছে এখানে, যেমন হুইলার ভার্সেস প্রিস্টের সিটি কাউন্সিল। সিটি কাউন্সিল তাদের স্পোর্টস গ্রাউন্ড ইউজ করতে দিত ফুটবল টিমগুলোকে প্র্যাকটিস করার জন্য, কিন্তু এই কেসে লোকাল রাগবি ফুটবল ক্লাবকে ওদের স্পোর্টস গ্রাউন্ড ইউজ করে দেওয়া হয় না, কারণ ওই টিমের 3জন প্লেয়ার সাউথ আফ্রিকাতে খেলছে, এবং অথরিটি ভাবছে যেহেতু ওরা সাউথ আফ্রিকা খেলছে সেহেতু ওরা রেসিজমের প্রতি লয়াল, কিন্তু কোর্ট থেকে বলছে এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবে ভুল, কারণ সাউথ আফ্রিকাতে খেলছে এর মানে এই না যে সে রেসিজমের প্রতি লয়াল। তারপরে এখানে স্যাডলার ভার্সেস শেফিল্ড কর্পোরেশন কেস আছে, যেখানে এডুকেশন অথরিটি এডুকেশনাল গ্রাউন্ডে একজন টিচারকে বরখাস্ত করতে পারবে, কিন্তু জাস্ট তার খরচ বাঁচানোর জন্য কাউকে বরখাস্ত করে এটা সম্পূর্ণভাবে একটা আনরিজনেবল ডিসিশন। তারপর ওয়ারিংটন শর্ট ভার্সেস পুল কর্পোরেশন, এই কেসে বলছে যে শুধুমাত্র লাল চুলের কারণে একজন টিচারকে ডিসমিস করছিল এই কেসে, যেটা হিউম্যানিটির এগেনস্টে একটা আনরিজনেবল ডিসিশন, এইটা বলছিল। তারপর রঞ্জিত ঠাকুর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই কেসে এক লোক তার সিনিয়র অফিসারের কোনো একটা পার্টিকুলার ফুড খাবার অর্ডার রিফিউজ করছিল, পরে এই কারণে ওর 1 বছরের জেল দিছে এবং চাকরিচ্যুত করা হয়েছে। তো ওই পানিশমেন্ট আনরিজনেবল হিসেবে পরবর্তী সময় কোর্ট থেকে ঘোষণা আসছিল।